প্রিয় শিক্ষার্থীরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ খালেদ হোসেন, ইনস্ট্রাক্টর সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। তো চলো আজ আমরা যে বিষয় নিয়ে আলাপ করব, আজ আমাদের যে সাবজেক্ট পড়াবো সেটা হচ্ছে ডিজাইন অফ স্ট্রাকচার 1, বিষয় কোড 66463, অধ্যায় 7ম, বিষয়বস্তু ফ্লেক্সার ফর্মুলা অ্যান্ড ডিজাইন অফ রেক্ট্যাঙ্গুলার বিম ইন WSD মেথড। বন্ধুরা, আজের দ্বিতীয় ক্লাস, তো দেখে না যাক আজকের শিক্ষণফল। আজকের শিক্ষণফল হচ্ছে WSD পদ্ধতিতে বিম ডিজাইনে ব্যবহৃত ফ্লেক্সার সূত্রসমূহের ব্যাখ্যা করতে পারবো। ফ্লেক্সার সূত্রসমূহ ব্যবহার করে গাণিতিক প্রক্রিয়ায় RCC বিম ডিজাইন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে কিন্তু আমরা টোটালি ম্যাথমেটিক্যাল ক্লাস করব। আমাদের সূত্রসমূহ নিয়েই বেশি আলাপ হবে এবং এর কিছু গাণিতিক প্রক্রিয়া আমরা করে দেখব। তো সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং পারলে তোমাদের বই নিয়েও বসতে পারো, কারণ বইয়ের সাথেও অনেক কিছু মিল থাকতে পারে। তো দেখা যাক আমাদের বিস্তারিত কি আছে। ফ্লেক্সার সূত্রসমূহ। বন্ধুরা, পূর্বের ক্লাসে এই ফ্লেক্সার সূত্রসমূহের প্রতিপাদন আমি করেছি। আজকে আমরা এই সূত্রগুলি আবার একবার দেখব এবং এই সূত্রের খুঁটিনাটি বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো দেখা যাক। WSD পদ্ধতিতে RCC বিম ডিজাইন ও নিরীক্ষার ক্ষেত্রে ব্যবহৃত সূত্রসমূহ। একটি হচ্ছে ডিজাইন আর একটি হচ্ছে চেক, যেটা হচ্ছে নিরীক্ষা। দুটোই আমরা এই ফ্লেক্সার সূত্রের মাধ্যমে করতে পারি। তা আমরা এই সূত্রগুলো এখন দেখে নিই। প্রথমেই দেয়া আছে FC/FS ইন্টু ES/EC ইকুয়াল টু K/1 - K, এটা সূত্র 1। এখন বন্ধুরা, এই ES/EC এটি হচ্ছে মডুলার রেশিও, সেটা আমরা N ইকুয়াল টু ES/EC দিয়ে দেখিয়েছি। তারপরে এই সূত্রের ES/EC এটা N হয়, সেটা FC/FS ইকুয়াল টু K/N ইন্টু 1 - K, এটা সূত্র B লিখেছি। আরেকটি সূত্র আছে FC/FS ইকুয়াল টু টুয়াইস রো বাই K। এখানে রো হচ্ছে স্টিল রেশিও, স্টিল রেশিও হচ্ছে এরিয়া অফ স্টিল ডিভাইডেড বাই BD। তো এই তিনটি সূত্র যেহেতু FC/FS আছে, সেই জন্য এটাকে ABC এর মাধ্যমে আমরা দেখিয়েছি। তা আমরা আরেকটু এগিয়ে দেখি। সূত্র নাম্বার 1, FC ইকুয়াল টু FS ইন্টু K ডিভাইডেড N ইন্টু 1 - K। এখানে FC হচ্ছে কংক্রিটের অ্যালাওয়েবল স্ট্রেস, আর এটি হচ্ছে FS স্টিলের অ্যালাওয়েবল স্ট্রেস, আর K হচ্ছে একটি অনুপাত, যেটা আমরা জানি যে এই K হচ্ছে আমাদের নিরপেক্ষ অক্ষ থেকে কম্প্রেশন ফাইবারের সর্বোচ্চ দূরত্ব ডিভাইডেড বাই ইফেক্টিভ ডেপথ। সেই জিনিস থেকে আমরা Kটা পেয়ে থাকি। আমরা যদি পূর্ববর্তী স্লাইডে যাই তাহলে দেখতে পাবো এখানে K ইকুয়াল টু লিখেছি আমি, K ইকুয়াল টু KD/D। সেটা আমরা কিন্তু গত ক্লাসে দেখিয়েছি এবং এটি ট্রান্সফর্ম সেকশন করানোর সময় কিন্তু আমরা দেখিয়েছিলাম। আর এটি হচ্ছে N ইন্টু 1 - K। তাহলে এখানে এই FCটা আমরা জানতে পারি। FCটা কি? তাহলে কংক্রিটের মধ্যে কি ধরনের স্ট্রেস সৃষ্টি হচ্ছে, কত পরিমাণ, সেটা আমরা জানতে পারবো। তো এখন একটি বিমের মধ্যে থাকে কি, স্টিল এবং কংক্রিট। তাহলে কংক্রিটে কি পরিমাণ স্ট্রেসের সৃষ্টি হচ্ছে, মানে পীড়ন, সেটা আমরা জানতে পারবো। আর ঠিক এই সূত্রটি আরেকটা ফরম্যাট হচ্ছে FS NFC ইন্টু 1 - K। এটাকেই ঠিক একটু প্রতিস্থাপন করে পাওয়া যায়। সেখান থেকে আমরা স্টিলের ক্ষেত্রে জানবো। তাহলে আমাদের কি দরকার, এটাই হচ্ছে সবচেয়ে বড়। কারণ FC/FS যদি আমরা জানি, তা আমার অ্যালাওয়েবল FC এবং FS এর চেয়ে যেন বেশি না হয়, কারণ বেশি হলে আমাদের বিম বা যে কোনো স্ট্রাকচার ফেল করবে। এখন এই K এর মানটা বের করার জন্য N/N প্লাস FS/FC একটা সূত্র আমরা জানি। সেখান থেকে Nটা হচ্ছে মডুলার রেশিও, আর FS হচ্ছে স্টিলের অনুমোদনযোগ্য পীড়ন, আর FC হচ্ছে কংক্রিটের অনুমোদনযোগ্য পীড়ন। তো এইটা হচ্ছে সমীকরণ 3। MC ইকুয়াল টু M ইকুয়াল টু হাফ FC JKBD স্কয়ার। MC ইকুয়াল টু M কেন বলছে? আমরা জানি সাম্যাবস্থার কারণে যে কংক্রিটের রেজিস্টিং মোমেন্ট সেটা হবে এক্সটার্নাল বেন্ডিং মোমেন্টের সমান এবং স্টিলের মোমেন্টের সমানও হবে। সেই জন্যই MC ইকুয়াল টু MS ইকুয়াল টু M বলা হয়। তাহলে MC ইকুয়াল টু M ইকুয়াল টু হাফ FC JKBD স্কয়ার। এখানে JKBD সবই আমরা জানি। D হচ্ছে ইফেক্টিভ ডেপথ, B হচ্ছে চওড়া, FC হচ্ছে অ্যালাওয়েবল স্ট্রেস। তাহলে এইখান থেকে আমরা এইভাবে এইটাকে বলা হয় রেজিস্টিং মোমেন্ট অফ কংক্রিট। এইটা যদি রেজিস্টিং মোমেন্ট অফ কংক্রিট কখনো বের করতে হয়, তাহলে আমাদেরকে এই সূত্রতে যেতে হবে। সেটা হচ্ছে সমীকরণ 4।
তারপরে ওই একই সূত্র থেকে আমরা ডি ইকুয়াল টু রুট ওভার এম বাই আর বি পেয়ে থাকি। এখন এখানে আর একটি জিনিস এসেছে, সেই আর মানে হচ্ছে আর ইকুয়াল টু হাফ এফ সি জে কে, এটাকে একটু ছোট করে নিয়ে এসেছে। আর বি হচ্ছে বিমের চড়া। বন্ধুরা এই বিমটা কিন্তু এই বি এর মান কিন্তু আমরা ডিজাইন করি না, এটা ধরে নেই। কিভাবে ধরি, এটা একটা ধরার যুক্তি আছে। যেই কলামের সাথে এটা থাকবে সেই কলামের চড়ার চেয়ে বেশি সাধারণত এই বি হয় না, এবং এর সর্বনিম্ন মান সাধারণত 20 সেন্টিমিটার বা 8 ইঞ্চি হয়ে থাকে, এর নিচে এটা ধরা যাবে না। এমএস ইকুয়াল টু এম ইকুয়াল টু এএস এফ এস জেডি, এরিয়া অফ স্টিল মানে আমরা যেই বিমে যতটুকু রড ব্যবহার করছি তার ক্ষেত্রফল, এবং তার অ্যালায়েবল স্ট্রেস হচ্ছে এফএস, আর জেডি হচ্ছে লিভার আর্ম, ওই কম্প্রেসিভ ফোর্স আর টেনসাইল ফোর্সের মধ্যবর্তী দূরত্ব, আর এস হচ্ছে যতটুকু রড ব্যবহার সবগুলি রডের ক্ষেত্রফলের যোগফল। এটি হচ্ছে 6 নম্বর সূত্র। আর এই সূত্র থেকেই আমরা পাই এএস ইকুয়াল টু এম বাই এফ এস জেডি। তার মানে যদি আমার মোমেন্ট জানা থাকে, এফএস জানা থাকে এবং জেডি যদি জানা থাকে, তাহলে আমরা এখান থেকে ক্ষেত্রফলটা পেয়ে যাব লোহার, যে কতটুকু লোহা আমার ব্যবহার করতে হবে, সেটি হচ্ছে এই সূত্র 8। একটি সূত্র আর একটি সূত্রের সাথে লিঙ্কেজ আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটি জিনিস হচ্ছে এএস ইকুয়াল টু রো বিডি, এটা আমরা খুব সহজে স্টিলের পরিমাণ বের করতে পারি যদি রো এর মান জানি। রো এর মানটা আমাদের সাধারণত 0.01 থেকে 0.08 হয়, এটা তাত্ত্বিকভাবে, তবে 0.03 উপরে সাধারণত আমরা ইউজ করি না, সেক্ষেত্রে অন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। এই রো হচ্ছে স্টিল রেশিও, সে রো হচ্ছে এএস বাই বিডি, বি হচ্ছে বিমের চড়া আর ডি হচ্ছে কার্যকরী গভীরতা। তাহলে এই বিডি হচ্ছে কার্যকরী ক্ষেত্রফল, পুরোপুরি ক্ষেত্রফল হবে বি বড় ডি, যেটা সম্পূর্ণ টেনে, আর এটা কার্যকরী ক্ষেত্রে বিডি। তাহলে এখান থেকে আমরা এই সূত্রের মধ্যে স্টিলের পরিমাণটা জানতে পারবো। তারপরে সেই এম ইকুয়াল টু পি এফ এস জে বিডি স্কোয়ার, এখানে অ্যাকচুয়ালি এস ইকুয়াল টু, আমরা যদি পূর্ববর্তী স্লাইডটার দিকে একটু তাকাই, তাহলে এখান থেকে এস এর পরিবর্তে কি হয়, রো বিডি। তাহলে এস এর পরিবর্তে আমরা রো বিডি বসাতে পারি। তো এইখানে আমাদের এই যে সূত্রটি আছে এম ইকুয়াল টু, এটা এস এফ এস জেডি ছিল, সেখানে আমরা ওই সূত্রটি বসালে সেখান থেকে রো এফ এস জে বিডি স্কোয়ার চলে আসে, এইটা আমরা প্রমাণ করেছি গত ক্লাসে। তাহলে এইখান থেকেও কিন্তু আমরা জানতে পারি। তাহলে মোমেন্ট পাইতে হলে আমি যদি স্টিলের অনুপাত জানি, অ্যালায়েবল স্ট্রেস জানি, যে জানি বিডি স্কোয়ার, তাহলে সেখান থেকে আমরা মোমেন্ট পেতে পারবো। এখন কে এর মানটা আমরা নির্ণয় করেছিলাম প্রথমেই, জে এর মানটা হচ্ছে জাস্ট একটি জে ইকুয়াল টু 1 - k/3, তাহলে কে এর মানটা পেলেই আমরা জে এর মানটা পেয়ে যাব। এখন বন্ধুরা কে এর মান কিন্তু আমরা একদম প্রথম স্লাইডে একটা দেখেছিলাম, কিন্তু এখানে আরেকটি কে দেখা যাচ্ছে। এই কেটি কি, ওই কে এবং এই কে একই, কিন্তু এটা হচ্ছে নিরীক্ষার জন্য। যখন আমরা একটি বিমে যে পরিমাণ রড ব্যবহার করি, রডের ব্যবহারের ক্ষেত্রে, রড ব্যবহারের কারণে এইটা শিফট হয়, অনেক সময় আমাদের লিভার আর্ম শিফট হয়, কারণ রড বেশি থাকলে শিফট হইতে পারে। তাহলে সেই রডের অনুপাত এবং এন মডেলের রেশিওর মাধ্যমে যখন আমরা করব, তখন এটাকে বলব নিরীক্ষা। একটা বিমের মধ্যে যেই রড আছে সেই রড থেকে রো এর পরিমাণটা বের করব, রো বের করে এন এর সাহায্যে গুণ করে এই আমরা কেটা বের করবো। তাহলে এইটা দিয়ে নিরীক্ষা হবে ডিজাইনের জন্য, কে ইকুয়াল টু এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি, সেটা আমরা আগে দেখিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ফ্লেক্সার সূত্র, এবং এটার মাধ্যমে আমরা সকল অঙ্ক করতে পারি। আমি সব সূত্রগুলি বললাম, তা আমরা একটি অঙ্ক দেখি, এর সাহায্যে একটি অঙ্ক করে দেখি। ফ্লেক্সার সূত্রে গাণিতিক প্রয়োগ। সমস্যা, একটি বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্টের পরিমাণ 2500 কেজি মিটার। নিম্নের তথ্যাদির সাহায্যে বিমটির আকার ও লোহার পরিমাণ নির্ণয় করো। তথ্যাদি হচ্ছে আমাদের এফএস ইকুয়াল টু 1400 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, এফসি হচ্ছে 90 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, ও এন হচ্ছে 10। তো আমাদের এখানে একটি জিনিস লক্ষণীয়, যে এই অঙ্কে আমাদের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট দিয়ে দেওয়া আছে। যদি দেওয়া না থাকে তাহলে আমাদেরকে বের করে নিতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেটা কি ধরনের বিম হবে, এক একটা বিমের জন্য এক এক রকমের বেন্ডিং মোমেন্টের পরিমাণ আছে। তোমরা জানো সিম্পলি সাপোর্টেড হলে এম ইকুয়াল টু WL স্কোয়ার বাই 8, সেমি কন্টিনিউয়াস হলে এম বাই WL স্কোয়ার বাই 10, আর যদি ফুললি কন্টিনিউয়াস হয় WL স্কোয়ার বাই 12। এগুলি আমরা আরও সামনে পড়ব। তবে এখানে আমি একটি বেন্ডিং মোমেন্ট নিয়ে নিয়েছি 2500 কেজি মিটার, আর তথাদি হচ্ছে আমার এফএস 1400 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, আর এফসি হচ্ছে 90 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, আর এন হচ্ছে 10।
তাহলে এখান থেকে আমাদের ডিজাইনটা শুরু করতে হবে। মনে রাখতে হবে যে বিম ডিজাইনের দুটো জিনিস, একটি ডিজাইন আর একটি ইনভেস্টিগেশন। ডিজাইন হচ্ছে বিমের আকার নির্ণয়, মূলত আকার বলতে এর প্রস্থ কি হবে এবং এর গভীরতা কি হবে, আর গভীরতা মানে হচ্ছে কার্যকরী গভীরতাটা আমরা বের করব, তার সাথে আমরা কাভারিং যোগ করে দিব, সেটা আমরা জানি। আর লোহার পরিমাণ বের করতে হবে যে এর মধ্যে রিইনফোর্সমেন্ট হিসাবে কত পরিমাণ লোহা ব্যবহার করতে হবে। তো সেটার জন্য আমাদের প্রথমেই যেটা দরকার, কে এর মানটা বের করতে হবে। যেহেতু ডিজাইন করছি এই জন্য কে এর মানটা জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। তোমরা নিশ্চয়ই এর আগে যে আমি দেখিয়েছি একটি কে এর মান, জাস্ট একটু আগের স্লাইডে, এই কেটা এখানে ব্যবহার হবে না, এটা হবে যখন একটা বিম বানানো আছে সেক্ষেত্রে কে বের করার জন্য এটা আমরা ব্যবহার করব। কিন্তু ডিজাইনের ক্ষেত্রে কে যেটা ব্যবহার করব সেই কেটা হচ্ছে আমাদের এটা n/n + fs/fc। এই জন্যই কিন্তু আমাদের ফ্লেক্সার সূত্র হচ্ছে ডিজাইন এবং নিরীক্ষা দুটোর জন্য। তো এখন n এর মানটা এখানে দেওয়া আছে 10, আর এখানে তাহলে n এর মান 10 বসালাম, আর fs কত আছে 1400, সেই 1400 বসালাম, আর fc দেওয়া আছে 90, সেই 90 সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের 0.391 আসে। বন্ধুরা তোমরা এটা 3 ঘর পর্যন্ত নেবে, 3 ঘর পর্যন্ত নিলে এর একটু বিশুদ্ধতা ভালো আসে। তা আমরা পরবর্তী স্লাইডে দেখি। এখন যে কে এর মান যখন পেয়ে গেলাম তখন জে ইকুয়াল টু আমরা জানি 1 - k/3। তাহলে জে এর মান আর কে এর মান কিন্তু সম্পর্কযুক্ত, এবং আমি তোমাদেরকে পূর্ববর্তী ক্লাসে এগুলো বুঝিয়েছি এবং ট্রান্সফর্ম সেকশন করার সময় কিন্তু এইগুলো জিনিস আমি দেখিয়েছি। তাহলে জে এর মানটা আমাদেরকে বের করে নিতে হবে 1 - 0.391 / 3, সেটা করলে হয় 0.87 সামথিং কিছু আছে, সেটা অনেক ছোট সেজন্য 0.87 রাখো। তোমরা 3 ঘর পর্যন্ত মান রাখতে পারো। অতএব আর এর মানটা বের করে নিতে হবে, হাফ fc জে কে। তো এখানে আর হাফ দিলাম, আর fc কত 90, জে আসছে আমার 0.87, আর কি হচ্ছে 0.391। সেখান থেকে আমার চলে আসো 15.308 kg/sq। তোমাদের একটি কথা বলি, তোমরা প্রায় যে ভুলটি করে থাকো, এই 15.308 আসলেও তোমরা কোনো ইউনিট লেখো না। ইঞ্জিনিয়ারিং পড়ালেখায় ইউনিটের গুরুত্ব অত্যন্ত অপরিসীম, অতএব তোমাদেরকে ইউনিট কিন্তু লিখতেই হবে। তাহলে এইখানে আর এর ইউনিটটি কি হবে, তোমরা একটি জিনিস লক্ষ্য করো, জে এবং কে হচ্ছে একটি অনুপাত, তাদের কোনো একক নেই, শুধু একক আছে এফসির। অতএব আর এর এককটা এফসির একক যা ঠিক তাই হবে, তার মানে হচ্ছে kg/স্কয়ার সেন্টিমিটার। তো তোমরা লক্ষ্য করো অঙ্কের দিকে যে এটা আমি লিখেছি 15.308 kg/স্কয়ার সেন্টিমিটার। তাহলে এখন আমার কার্যকরী গভীরতা দরকার, কারণ আমাকে ডিজাইন করতে হলে আমার কি দরকার, আকার দরকার। তো আকার মূলত আমি কি বলেছিলাম যে আমরা কার্যকরী গভীরতাটা বের করব। তো কার্যকরী গভীরতা ডি ইকুয়াল টু আমরা জানি সূত্র m/√rb। তো m এর মান 2500 কেজি মিটার ছিল, সেখানে সেটাকে কেজি সেন্টিমিটার করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে, সেই জন্য এটা হয়ে গেলো 100 দ্বারা গুণ করতে, তাহলে একক, দশক, শতক, সহস্র, অযুত লক্ষ, 2,50,000 কেজি সেন্টিমিটার। আর এটা হচ্ছে 15.308, আর এই যে 20 এটা আমরা ধরে নিলাম, কেউ যদি 25 ধরে সেটাও কিন্তু ভুল হবে না, 30 ধরলেও ভুল হবে না। তাহলে এইটা সর্বনিম্ন মান হবে 20, আমি 20 ধরেছি, কেউ যদি 25 ধরে সেটা ভুল হবে না কিন্তু। তাহলে সেখান থেকে আমরা আসলাম 28.57 সেন্টিমিটার হয়, এটা ইকুইভ্যালেন্ট টু 29 সেন্টিমিটার। বন্ধুরা এই জিনিসটা তোমাদের একটু মনে রাখতে হবে, এই ইকুইভ্যালেন্টটা আমরা কখন ব্যবহার করব। তো বন্ধুরা আমাদের কনস্ট্রাকশন কাজে যে কাজ যারা করেন তারা কিন্তু যে মাপযোগ করেন সেটা একটি ফিতার মাধ্যমে নেওয়া হয়, স্টিল টেপ থাকতে পারে। তো সেইখানে 0.57 মান কিন্তু পাওয়া যাবে না, ওইখানে আমরা সেন্টিমিটার যখন নেই তখন আমরা পূর্ণ সংখ্যা নেওয়ার চেষ্টা করি। 28.5ও নেওয়া সম্ভব, কিন্তু 28.5, 6, 7 এগুলো আসলে নেওয়া যায় না সিভিল ইঞ্জিনিয়ারিং, সেই জন্য পূর্ণ সংখ্যায় নিতে হবে। তো এখন আমরা কম নিব না বেশি নিব, অবশ্যই আমরা একটু বেশি নিব, কারণ বেশি ডেপথ থাকলে সেটা আমাদের বেশি লোড নিতে পারে, বেশি মোমেন্ট নিতে পারে, সেই জন্য আমরা 28.57কে 29 সেন্টিমিটার ধরে নেব। কখনোই কম করা যাবে না, বেশি করতে হবে। তো এর পরবর্তী দেখি, তাহলে মোট গভীরতা মানে হচ্ছে আমরা জানি মোট গভীরতা কার্যকরী গভীরতা, তার সাথে হচ্ছে কাভারিং, এই টোটাল কাভারিং। তো কাভারিং সম্পর্কে আমি আরও বলবো, আমাদের পরবর্তী লেকচারে আমরা এই কাভারিং সম্পর্কে আরও কথা বলবো। তবে এর সাথে সাধারণত আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি কাভারিং দিতে হয়, আমরা 6 সেন্টিমিটার দিলাম, সেটা হয়ে গেলো 35 সেন্টিমিটার। তাহলে এর পূর্ণ ডেপথ হচ্ছে 30, তাহলে অতএব বিমের আকার 20 সেন্টিমিটার ইন্টু 35 সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। এখন এই 20 সেন্টিমিটার কেউ যদি 25 ধরে তারটাও কারেক্ট,
কেউ যদি 30 ধরে তারটাও কারেক্ট, তাহলে এখন কারটা বেশি উপযুক্ত হবে সেটা হচ্ছে আমাদের কলামের সাইজ কি সেটার উপর নির্ভর করে। তো এখানে কলামের কোনো কিছু বলা নাই, অতএব 20-র নিচে তোমরা ধরবে না, কারণ কলাম বিমের সাইজ আমাদের প্রস্থটা 20 সেন্টিমিটার নিচে ধরা হয় না। তো এবার আমাদের আকার পেয়ে গেলাম, এখন স্টিলের ক্ষেত্রফল নির্ণয় করতে। স্টিলের ক্ষেত্রফলের সূত্র আমরা পড়েছি A=m/Fs/JD, m/Fs/JD। তো এখানে m এর মান হচ্ছে 2,50,000 কেজি সেন্টিমিটার, আর Fs হচ্ছে 1400 কেজি পার স্কয়ার, সেই 1400 দিলাম। আর জে এর মানটা 0.87 আমরা বের করেছি, J = 1 - K/3 দিয়ে। আর এখানে ডি, ইফেক্টিভ ডেপথ ডি, যেটা আমরা বের করলাম সেটা বের করলাম 29। দেখো বের হয়েছিল আমাদের কত, 28.57, 28.57, আমরা এটাকে ধরে নিয়েছি 29 সেন্টিমিটার। তাহলে আমরা যখন এটাকে ধরে নিলাম তখন আর এটা কিন্তু কখনো বসাবো না, আমরা সবসময় এই 29 সেন্টিমিটারটাকেই ধরবো। সেজন্যই আমরা এটাকে 29 সেন্টিমিটার ধরলাম। সেখান থেকে চলে আসলো 7.08 স্কোয়ার সেন্টিমিটার। এখন বন্ধুরা কথা হচ্ছে যে এই পরিমাণ ক্ষেত্রফল রড দিতে হবে, তো আমাদের তো আর রড এই পরিমাণের একটা রড কেউ বানিয়ে দিবে না। বাজারে যে সকল রড আছে সেগুলো রডের উপর ভিত্তি করেই আমাদেরকে এই রডটা স্যাটিসফাই করতে হবে। এখন কয়টি রড লাগবে সেটা আমরা জানতে হবে। তা আমরা ধরে নিই যে আমরা এখানে 20 মিলিমিটার রড ব্যবহার করব, তাহলে 20 মিলি রডের ক্ষেত্রফলটা কী হবে? 20 মিলি রডের একটা ক্ষেত্রফল হবে 3.141 সেন্টিমিটার স্কোয়ার, কেননা πd²/4 করলে আমাদের এটাই আসবে। তাহলে এই হচ্ছে 20 মিলিমিটার রডের একটি ক্ষেত্রফল। তাহলে অতএব রডের সংখ্যা 7.08, এটাতে ভাগ করলাম, সেটা হচ্ছে 2.25। এখন 2.25 তো নেওয়া যাবে না, নিতে হবে পূর্ণ সংখ্যায়। তাহলে আমাদেরকে কি কম নিলে হবে না, নিতে হবে বেশি, তাহলে 3টা নিতে হবে। এখন এক্ষেত্রে অনেকেই কিন্তু ইকোনমি করার জন্য সেটা করে কি, 2 রকম রড ব্যবহার করে। 20 মিলিমিটার দুটো ব্যবহার করতে পারি, তার সাথে একটি 16 মিলিমিটার ব্যবহার করতে পারি। তো সেরকমভাবে আমাদেরকে দেখতে হবে যে এই 3টা মিলে যদি 7.08 হয় তাহলে আমরা সেটাই ব্যবহার করব। তো এতটা আসলে অনেক সময় করে না, কারণ একটু বেশি থাকা ভালো, কম থাকা ভালো না। সেই জন্য আমরা ওই একই রকম রড ব্যবহার করি। তবে কেউ যদি চায় তাহলে ব্যবহার করতে পারবে 2 রকম রড। তবে এখানে মনে রাখতে হবে যে পাশাপাশি হইতে হবে, যেমন 16-র সাথে আমরা 20 ব্যবহার করতে পারি, আবার 16-র সাথে 12 ব্যবহার করতে পারি, আবার 20-এর সাথে 16 ব্যবহার করতে পারি, 20-এর সাথে আবার আমরা 22 ব্যবহার করতে পারি। পাশাপাশি যে ডায়া রড আছে সেটাই ব্যবহার করবো। তা আমরা এখানে এই জটিলতা যাইনি, আমরা 3টি ধরে নিয়েছি, এখানে 3টি রড লাগবে। তাহলে এখন আমাদের ডিজাইনটা হলে এরপরে আমাদের যে চিত্রটা দরকার, একটি ক্রস সেকশন আঁকতে হবে। তো সেই ক্রস সেকশনটা আঁকলাম আমরা, যেখানে ইফেক্টিভ ডেপথ ডি = 29 সেন্টিমিটার আর টোটাল ডেপথ 35, কারণ 29-এর সাথে 6 সেন্টিমিটার আমরা কাভারিং যোগ দিয়েছি, আর বিটা হচ্ছে 20 সেন্টিমিটার। আর এখানে 3টি রড ব্যবহার করছি, 3টি 20 মিলিমিটার ডায়া রড ব্যবহার করছি। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম খাতা কলম নিয়ে বসতে। তোমরা অবশ্যই এটা যদি আমার সাথে করে থাকো কিংবা বুঝে থাকো এবং বইয়ে অঙ্কটি আছে, তোমরা একটু লক্ষ্য করবে। এরকম ধরনের অনেক অঙ্ক আছে, তোমরা যদি এগুলো দেখো তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। তা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখা যাক এর পরবর্তী স্লাইডে কি আছে। পাঠ মূল্যায়ন। তো আজকে পাঠ মূল্যায়ন হচ্ছে WSD পদ্ধতিতে বিম ডিজাইনে ব্যবহৃত ফ্লেক্সার সূত্রসমূহ ব্যাখ্যা করতে পারছি। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু প্রথমে প্রায় 11টা সূত্র, 1 থেকে 11 আর ABC প্রায় 14টা সূত্র কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা বলেছি। তো আমরা এই WSD পদ্ধতিতে বিম ডিজাইনে ব্যবহৃত ফ্লেক্সার সূত্রসমূহ ব্যাখ্যা করতে পারছি, আর ফ্লেক্সার সূত্রসমূহ ব্যবহার করে গাণিতিক প্রক্রিয়া RCC বিম ডিজাইন করতে পেরেছি। শেষে আমরা একটা বিম ডিজাইন করলাম। বিম ডিজাইন মানেই হচ্ছে যে এই বিমের আকার কী হবে এবং এর মধ্যে রডের পরিমাণ কী হবে সেটা আমরা বের করছি। আর বিমের যেই দৈর্ঘ্য সেটা আমাদের কলামের স্পেসিংয়ের মাধ্যমে পাওয়া যাবে, সেটা কিন্তু আমাদেরকে গাণিতিক কোনোভাবে বের করতে হয় না, ওটা আমরা প্ল্যান থেকে পেয়ে যাব। তো আমাদের পাঠ মূল্যায়ন হয়ে গেল। দেখি এরপরে কি আছে। বাড়ির কাজ, ছোট্ট একটি অঙ্ক দিয়েছি তোমাদের। একটি বিমের আকার 25 সেন্টিমিটার × 46 সেন্টিমিটার এবং মোট কাভারিং 6 সেন্টিমিটার। নিম্নের তথ্যাদির সাহায্যে বিমটির রেজিস্টিং মোমেন্ট নির্ণয় করো। তথ্যাদি দেওয়া আছে FS 1260 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, FC 80 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার এবং N হচ্ছে 9। অর্থাৎ রেজিস্টিং মোমেন্ট বের করতে হবে দুটো, একটি হচ্ছে MC এবং একটি হচ্ছে MS। তোমরা MC সূত্র জানো, ½ FC J/BD², আর MS এর জন্য
FSJD যেই সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর মাধ্যমে আমরা এই দুইটা বের করব এবং রেজিস্টিং মোমেন্ট কোনটা সঠিক হবে, যেটা ছোট সেটাই হবে আমাদের রেজিস্টিং মোমেন্ট, কারণ ছোটটার জন্য সত্য হবে কিন্তু বড়টার জন্য দিলে ওটা ফেল করবে। এই ব্যাপারে আমি পরবর্তী ক্লাসে বিস্তারিত আলাপ করব। তো তোমরা এতক্ষণ আমার সাথে ধৈর্যের সাথে ছিলে, সেই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।